আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয়। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘন্টার আলটিমেটাম, উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকে অধ্যক্ষরা। ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, শাহবাগে শিক্ষকদের সমাবেশ। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের আমির, রাজধানীতে ইসলামী আন্দোলন কার্যালয়ে চলছে বৈঠক। মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএল-এ টস জিতা ফরচুন, বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স, ইনজুরি কাটিয়ে মাঠে টাইগার পেসার ইবাদত। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ অধিভুক্ত ৭ কলেজ বিষয়ে চলমান সংকটের মধ্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে কলেজ অধ্যক্ষদের জরুরি বৈঠক চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলছে বৈঠক। ভবনের সামনে আছেন আক্তার হোসেন, যাচ্ছি তার কাছে। আক্তার, জরুরি বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। হৃদয়, আপনি যেমনটা বলছিলেন যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছে যে বিশেষ করে কিছুক্ষণ আগে ৪ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং যে স্থানীয় যে থানা এবং যে পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে তারা যে আলটিমেটাম দিয়েছে ৪ ঘন্টা, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস কার্যালয়ে ভিসির সঙ্গে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষ সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট শিক্ষকরাও কিন্তু রয়েছে বৈঠকে। ১২:১২ কিছুক্ষণ পরে বৈঠকটি শুরু হয় এবং বৈঠকটি এখনও চলছে। বিশেষ করে যে শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যে দাবি যে অধিভুক্ত হওয়ার কারণে যে ঢাকার যে বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত হওয়ার পর কিন্তু তাদের শিক্ষার্থীদের যে নানা ধরনের সংকটের কথা শিক্ষার্থীরা বলে আসছেন, বিশেষ করে সেশন জট সহ পরীক্ষার সময়সূচি, ক্লাস, এবং তারা ৬ দফা দাবি জানিয়েছে। সেই ৬ দফার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে যে শিক্ষার্থীদের যে ধারণ ক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করা হয় এবং নিয়মিত পরীক্ষাগুলো নেওয়া হয়। তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার তারা দাবি জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই আজকে আলোচনা চলছে। এবং কিছু এর আগেও কিন্তু আমরা দেখেছি, আজকে আপনি জানেন যে কালকে রাতের ঘটনার পর আজকে ৭ কলেজের ৭টি স্পটে তারা অবস্থান কর্মসূচি দিয়েছিল। সেই অবস্থান থেকে তারা সকালে শিক্ষার্থীরা নতুন করে দাবি জানিয়েছেন যে সেই দাবিগুলো পালনে যেন বিকেল ৪টার মধ্যেই যে কোনো ঘোষণা আসবে এবং তার পরবর্তীতে তাদের কর্মসূচি তারা জানাবেন। হৃদয়, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আক্তার, ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আক্তার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগের জন্য ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা কলেজ সহ অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এর আগ পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেছেন তারা। ঢাকা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে প্রক্টর মামুন আহমেদের পদত্যাগ, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপর হামলাকারী পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান। সংবাদ সম্মেলনে রোববার রাতে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হামলা করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15 জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আর সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আলোচনার মাধ্যমে সব দাবি উপস্থাপন করা ভালো, রাস্তায় নয় খোলা জায়গায় আন্দোলন করলে মানুষের দুর্ভোগ কমবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে আরও ছিলেন প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী ও ডিএমপি কমিশনার। ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত, তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি বাস্তবায়ন ও হামলাকারীদের বিচারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মসূচি ফোরাম। না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। রাজধানী শাহবাগে চারুকলার সামনে এসব দাবিতে সমাবেশ করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানে আছেন নাজিব বেগ, যাচ্ছি তার কাছে। নাজিব, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশের সার্বিক কি পরিস্থিতি? হৃদয়, আজকে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের নবম দিন। গতকালকে আসলে তাদের সঙ্গে তাদের এই যে স্মারকলিপি দেওয়ার পথে প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিতে যাচ্ছিল, সেখানে পুলিশের একটি হামলার অভিযোগ তারা করেছেন। মূলত এরপর থেকে তারা ধর্মঘট কর্মসূচি পালন করছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। কালকে থেকেই তারা অবস্থান করছেন। এখন মূলত একটু খানিকটা দুপুরের খাবারের একটু বিরতি ছিল, বিরতি শেষে আবার তাদের কর্মসূচিটি শুরু হবে। মূলত তারা যেটি বলছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের যে ইবতেদায়ী মাদ্রাসা আছে সেটিকে জাতীয়করণ করার দাবি তারা করছেন, এবং সে সাথে পুলিশের হামলার সঙ্গে যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনার দাবি তারা করছে। মূলত বক্তারা যেটি বলছেন যে তারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সে ধরনের কোনো আশ্বাস পাননি। তবে একটু আগে বেলা 1টার সময় এখানে রমনা জোনে যিনি ডিসি রয়েছেন, পুলিশের ডিসি রয়েছেন, তিনি আলোচনার জন্য এই প্রতিনিধি দলকে ডেকেছেন। তা সেখানে আলোচনা চলছে। আমরা আন্দোলনকারীদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আমরা তো জানতে পেরেছি যে আপনাদের সঙ্গে পুলিশের একটি প্রতিনিধি দলের আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার কোনো প্রস্তাব আপনারা পেয়েছেন কিনা, বা কি অবস্থায় আছে আপনাদের দাবির বাস্তবায়নের বিষয়ে? আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ধরনের বার্তা সরকার পক্ষ থেকে পাই নাই। সেহেতু আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আমরা ইতিমধ্যেই আমাদের এখান থেকে মঞ্চ থেকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যে 24 ঘন্টার ভিতরে যদি আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ ঘোষণা করা না হয়, তাহলে সারা দেশের সকল মাদ্রাসার পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে আমরা সকল শিক্ষকদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হব। হৃদয়, শুনছিলেন আসলে আন্দোলনকারীদের যে তথ্য আমরা পেয়েছি যে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন এখানে প্রায় 10,000-এর মতো ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এর মধ্যে 1500 মাদ্রাসার শিক্ষকরা মাসে 3500 টাকা বেতন পান, 3300 বেতন পান, এবং প্রধান শিক্ষকরা পান 3500 টাকা। আর বেশিরভাগ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কোনো বেতন পান না বলে এই আন্দোলনকারীরা তারা জানাচ্ছেন, এবং তারা যে বলছেন যে সরকারের আশ্বাসে তারা কোনো আর বিশ্বাস করবে না, এবং তাদের যে দাবি, এক দফা দাবির কথা তারা বলছেন, সেটি বাস্তবায়নই একমাত্র তাদের যে আন্দোলন থেকে আন্দোলন বন্ধ করা বা আন্দোলন শেষ করার কথা তারা বলছেন। একেবারে নাজিব, ধন্যবাদ। প্রিয় দর্শক, নাজিব বেগ শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় ও প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যে সময় লাগবে তা দিতে প্রস্তুত জামায়াত। নড়াইল সদর উপজেলার হাপখালী ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুন্নবী জিহাদির জানাজার নামাজ শেষে তিনি এ তথ্য জানান। তিনি মনে করেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে আগামী 6 মাসের মধ্যে এসব সংস্কার শেষ করা সম্ভব। সংস্কার কাজ শেষ করার পর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক চলছে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 12টার পর শুরু হওয়া বৈঠকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৈঠক নিয়ে জানতে রাহুল এর কাছে যাচ্ছে, তিনি ঘটনাস্থলে আছেন। রাহুল, বৈঠক কি এখনো চলছে? আলোচনার বিষয় নিয়েও কি কিছু জানতে পেরেছেন? সবশেষ তথ্য জানতে চাই। জি হৃদয়, আপনাকে ধন্যবাদ। এই মাত্রই শেষ হলো বৈঠকটি। আপনি তো আগে জানিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক করেছে বিএনপির সঙ্গে, এবং আমরা এই মুহূর্তে এই বৈঠক শেষে আমরা দেখেছি যে অন্যান্য বৈঠকগুলোতে যেরকম বৈঠক শেষে একটা আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়, এখন কিন্তু সেই ব্রিফিংটি চলছে। কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং তারা যেটি জানিয়েছেন যে বেশ কিছু বিষয়ে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমতে পৌঁছেছেন। সেগুলো হচ্ছে যে একটি জাতীয় ঐক্য তৈরি করা এবং ন্যূনতম সংখ্যা শেষে একটি নির্বাচন যেন দ্রুত হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই বিষয়গুলোতে মূলত বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমতে পৌঁছেছে। আপনি জানেন যে গত 21 জানুয়ারি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই মুহূর্তে আসলে এগুলোই জানানো হয়েছে যে তারা বেশ কিছু ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছে, এবং এই মাত্রই বৈঠকটি শেষ হলো। বৈঠক শেষে যে ব্রিফিং, সেই ব্রিফিংটি এই মাত্র শেষ হলো। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে পরিমণি আশা প্রকাশ করে বলেন, সত্যের জয় হবে, তিনি ন্যায় বিচার পাবেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সকাল 10টা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা পরিমণি। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় রোববার পরিমণি হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ঘটনায় জামিন চেয়ে আবেদন করেন পরিমণির আইনজীবী। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। আইনের প্রতি শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে পরিমণি বলেন, তিনি ন্যায় বিচার আশা করছেন। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। তার আইনজীবী বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা করেছেন। একসাথে 2 মামলা চলতে পারে না জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। মামলার বাদী সে 1 বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে, এবং আরও 1 বছর পর 2022 সালে মামলা দায়ের করে, 2023 সালে মামলার প্রতিবেদন আসে। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম, বিজ্ঞ আদালত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন। যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলা করেন সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। মামলায়
পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সচেতনতা ও কার্যকর উদ্যোগে চামড়া খাতের অগ্রগতি নিশ্চিতের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ সম্ভব বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাভারের রেডিও কলোনির YMCA মিলনায়তনে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ সুরক্ষা, শ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সংলাপে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন। দীর্ঘমেয়াদে সমন্বিত উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে। মোশাহিদ রনির রিপোর্ট। দেশে চামড়া শিল্পের পথ চলা 7 দশক পেরোলেও এখনও আসেনি প্রাতিষ্ঠানিক রূপ। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনার বিপরীতে অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। LWG সনদ না থাকার কারণে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। শ্রমিকরা এই কাজ করতে যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। ট্যানারিকে অবশ্যই এই যে কনফারেন্স বা যে আইন আছে সে আইন মেনেই তারা যেন বর্জ্য পরিশোধন করে, তারা রাতের আধারে যেন ধলেশ্বরীকে বর্জ্য তারা না ফেলে। এমন বাস্তবতায় সংলাপে উঠে আসে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত নানান সংকট ও উত্তরণের রূপরেখা। যারা সংশ্লিষ্ট আছেন তারা সক্রিয় ভূমিকা পালন করবেন এবং একটা প্ল্যান তৈরি করবেন, যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলির সমাধান অতি সত্বর সমাধান হয়। আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায়, কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এই যে আলোচনাটা শুরু হলো, সেই আলোচনাটাকে আসলে সব পক্ষকে নিয়ে এটাকে আসলে চালু রাখা এবং এটার যেন একটা সাস্টেনেবল পরিণতি হয়, শুধু আলোচনার জন্য আলোচনা না। এই শিল্পে শ্রমিক এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। প্লাস এই সেক্টর কিন্তু সাস্টেনেবল হতে হবে, না হলে বিদেশে কিন্তু আমরা সেভাবে গ্রহণযোগ্যতা পাবো না। তো আমাদের ISO সার্টিফাইড বা আরেকটা সার্টিফিকেশন বললো সেটা নাই, সেটা থাকলে আমরা আরো বেশি আমাদের এক্সপানশন হইতো এই সেক্টর। সংবিধানের পরও আইন আছে, পরিবেশের আইন আছে, পানির আইন আছে, কৃষির আইন আছে। এই চামড়া শিল্প যেটা সম্ভাবনাময় একটা খাত, সেটা ভালো হচ্ছে না। ফ্যাক্টরিগুলো কি করছে, এই ক্রোমিয়াম সহকারে এখানে দিচ্ছে এবং এই ক্রোমিয়ামটাই এই সিটিপি থেকে ওভারফ্লো হয়ে আপনাদের নদীতে চলে যাচ্ছে, মাটিতে চলে যাচ্ছে। মৎস্য বা অন্য জীবগুলো আছে, প্রাণগুলো আছে, তারা এখান থেকে মারা যাচ্ছে বা পালাচ্ছে। পানির রং কালা হয়ে যাবে, এই পানিতে নামলে নিশ্চিতভাবে আপনার চামড়ার অসুখ হবে। টেকসই চামড়া খাত বিনির্মাণ অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প সহযোগী সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময়ে নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের হাতে নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সেই হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে
তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে আগামী নির্বাচনে ভোট দিতে চান দেশের ৯৫% তরুণ। নতুন দল আসার পক্ষে বিপক্ষে মত থাকলেও বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে তরুণদের প্রাধান্য দেওয়ার পক্ষে বেশিরভাগ তরুণ। বাংলাদেশ ইয়থ লিডারশিপ সেন্টারের আয়োজনে ইয়থ ম্যাটার সার্ভের ফলাফল প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। জরিপের ফলাফল অনুযায়ী বেশিরভাগ তরুণ মনে করেন বর্তমানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা যায়। বেকারত্ব ও দুর্নীতি দূর করা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকারে আসা উচিত বলেও মনে করেন তরুণরা। জরিপে সরাসরি ও অনলাইন মিলিয়ে সারা দেশে ৩,২৩৮ জন তরুণ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইয়থ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাসিনা আহমেদ, গবেষণা ব্যবস্থাপক আবুল খায়ের সজীব ও অন্যরা। একটা বড় সংখ্যা বলেছে যে হ্যাঁ নতুন দল তৈরি হওয়া উচিত, কিন্তু তার থেকেও বড় একটা সংখ্যা বলেছে যে বর্তমান যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর সংস্কার দরকার। খুব সহজ কথায় ওনারা বলেছে যে রাজনীতিতে ভালো মানুষ আসতে হবে। এইগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরে যে আনতে হবে, এই সমীক্ষা থেকে কিন্তু এইটা যুব সমাজ বেরিয়ে এসছে। তো ওনারা আসতে চান, কিন্তু আসতে গেলে এই যে কতগুলো জায়গা, এই জায়গাগুলো আমাদেরকে সুসংহত করতে হবে। দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি চলার মধ্যে গাজা পরিষ্কার ও পুনর্গঠন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। পুরো গাজা পরিষ্কার করার জন্য গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরি করার কথাও জানান তিনি। এমনকি তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন তিনি। একে ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 2 বছরের শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করার দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা সদস্য সহ লেবাননের 22 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। নীরদ লাটা, কৃষি সংবাদ। দেশের দক্ষিণাঞ্চল মানেই যেন সারি সারি চিংড়ি ঘের। এই অঞ্চলের লবণাক্ততার কারণে ফসল উৎপাদনের কথা একসময় কল্পনা করা যেত না। এখন সেই লবণাক্ত জমিতেই ফলছে রেড বিট, ফুলকপি ও টমেটো সহ নানান ফসল ও সবজি। ভাগ্য বদলাচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের রামপাল উপজেলার চাষিদের। প্রকৃতি সংবাদ। মৌলভীবাজারের বাইক্কা বিলে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা। বেসরকারি তথ্য বলছে গত 2 বছরের তুলনায় এবছর বেশি সংখ্যক পাখি এসেছে বিলে। তবে শিকারীদের দৌরাত্ম্য, জলজ উদ্ভিদদের সংকট আর অনিয়ন্ত্রিত দর্শনার্থীর প্রবেশ পরিযায়ী পাখিদের জন্য বড় হুমকি বলছেন গবেষকরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম বলে জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের 4 ঘন্টার আলটিমেটাম, উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকে অধ্যক্ষরা। 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, শাহবাগে শিক্ষকদের সমাবেশ। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জাতীয় ঐক্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণের পর চিত্রনায়িকা পরিমণির জামিন, ন্যায় বিচার পাওয়ার আশা। এবং বিপিএল এ টস জেতা ফরচুন বরিশালের আমন্ত্রণে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স, ইনজুরি কাটিয়ে মাঠে টাইগার পেসার ইবাদত। চ্যানেল সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল অনলাইন.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।